নমস্কার। আমাদের আজকের গল্প আতঙ্ক। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে লোডশেডিং। অন্ধকারের বুক চিরে মাঝে মাঝেই হেডলাইটের আলো আশেপাশের পরিবেশকে বেশ থমথমে করে তুলেছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে কেউ কেউ ছুটছে বাড়ির দিকে। বৃষ্টি থামার জন্য এখন অপেক্ষা করতে চাইছে না কেউই। লোকেশ ফিরছে। আজ এক বন্ধুর বাড়িতে গেছিল আড্ডা মারতে। সুব্রত প্রায় ৮ বছর পর আমেরিকা থেকে এসেছে। অনেকদিন পর আসার জন্য বন্ধুরা মিলে খাওয়া দাওয়া আর গল্পগুজব করার ব্যবস্থা করেছিল। সেখান থেকে ফিরতে ফিরতেই এত দেরি হয়ে গেল। রাস্তা পেরিয়ে বাড়ির গলিতে ঢুকতে যাবে এমন সময় একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো একজন অপরিচিত মানুষ। লোকেশ বেশ ঘাবড়ে গেছিল। যদি রিভলভার বা ছুরি দেখিয়ে ছিনতাই করতে চায়, বাধা তো দিতে পারবে না। রাস্তায় লোকজন খুবই কম। আগন্তুককে খুন করতে দেখলেও কেউ এগিয়ে আসবে না ওকে বাঁচাতে। আগন্তুকের চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো লোকেশ। আগন্তুক অত্যন্ত শান্ত স্বরে বলল, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। অবশ্যই এই অন্ধকারে অপরিচিত কাউকে এসে দাঁড়াতে দেখলে ভয় পাওয়ারই কথা। আমি অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসিনি। আমাকে শুধু বলে দিন এই ঠিকানায় আমি কিভাবে পৌঁছাতে পারি। জলে ভেজা এক টুকরো কাগজ লোকেশের হাতে দিল। কাপা কাপা অক্ষরে ঠিকানা লেখা। লোকেশ বলল, আপনি এত রাতে দক্ষিণ কলকাতায় যাবেন কি করে? আপনি যে ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন তা তো এখান থেকে অনেক দূরে। আপনি কোথা থেকে আসছেন? আমি গতকাল থেকে ঘুরেই বেড়াচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম আমি নিজেই খুঁজে নিতে পারবো, কিন্তু এখন দেখছি সে প্রায় অসম্ভব। লোকেশ খুব অবাক হয়ে ভাবল, পুরো একটা দিন এভাবে পথে পথে ঘুরে বেড়াতে কেউ কি পারে? কাউকে জিজ্ঞাসা করতে কেন চায়নি? ওর কাছেই বা অবশেষে কেন এলো? এই ঠিকানায় ওর কে থাকে? লোকেশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুহূর্তেই বেশ কিছুটা দূরে সরে গেল। এত তাড়াতাড়ি অত দূরে চলে গেল? লোকেশ প্রথমে ভেবেছিল দৌড়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করবে, আপনি এখন কোথায় যাচ্ছেন? ওখানে হেঁটে যাওয়া তো সম্ভব নয়, বিপদ ঘটতে পারে। কিন্তু এই ভেজা রাতে ও কোনো ঝুঁকি নিতে চাইল না। বাড়িতে ফিরে আসতেই মা বললেন, তোর এক বন্ধু এসেছিল কিছুক্ষণ আগে। আমি ওকে আজকে রাতটা থেকে যেতে বললাম, কিন্তু আমার কথা শুনলো না। তুমি ওর নাম জিজ্ঞাসা করেছিলে? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলতে চায়নি। শুধু বলল ওকে বলবেন স্কুলের এক বন্ধু এসেছিল, তাহলেই ও বুঝতে পারবে। লোকেশ ভিজে জামা কাপড় ছাড়তে ছাড়তে ভাবল, কে আসতে পারে? স্কুলের বন্ধুদের মধ্যে যাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে তারা তো আজ 4টায় এসেছিল। তারা ছাড়া আর তো কেউ আসবে না। তাহলে কি রঞ্জন? স্কুলে ওর সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল। স্কুল ছাড়ার পর প্রায় ওর সঙ্গে দেখাই হয়নি। ও হঠাৎ কেন আসবে, তাও আবার এই দুর্যোগের দিনে? পরদিন সকালেই ফোন করলো বিপুলকে। লোকেশ বলল, রঞ্জন এখন কোথায় আছে জানিস? বিপুল স্মৃতি হাতড়ে বলল, ওর খবর আমি সঠিক জানি না, তবে শুনেছি ও নাকি শেষ পর্যন্ত কানাডায় গিয়েছিল। ওখানে ভালো চাকরি পেয়েছে। কিন্তু হঠাৎ তুই ওর কথা জিজ্ঞেস করছিস কেন? আজ বাড়িতে একজন এসেছিল। মাকে বলেছে ও আমার স্কুলের বন্ধু। নাম বলতে চাইনি। আমি বুঝতে পারছি না কে এসেছিল। রঞ্জনের কথা মনে পড়লো, তাই তোকে। কিন্তু নাম বলতে চাইলো না কেন? স্কুলের বন্ধু বলে নিশ্চয়ই নাম বলতো। অন্য কেউ হবে, দেখ কোনো মতলবে গিয়েছিল কিনা। মা বলেছিল থাকতে, কিন্তু রাজি হয়নি। পুরো ব্যাপারটাই আমার কাছে কেমন রহস্যময় বলে মনে হচ্ছে। মাকে একটু সাবধানে থাকতে বলিস। অচেনা কাউকে যেন বাড়ির ভেতরে ঢুকতে না দেয়। লোকেশ বিস্ময়ের ঘোর এখনো কাটাতে পারেনি। অচেনা বন্ধু আর ওই অচেনা লোকটাকে নিয়ে ওর দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। রাতে ভালো ঘুমও হলো না। দিন দশেকের মধ্যে আর কিছুই ঘটেনি বলে লোকেশ ওই দুটো অচেনা মানুষকে নিয়ে ভাবনা প্রায় ছেড়েই দিয়েছিল। হঠাৎ এক সংবাদ শুনে লোকেশ আবার দুশ্চিন্তায় আক্রান্ত হলো। অশোকের বাড়িতেও গিয়েছিল সেই অচেনা বন্ধু। তখন অশোক বাড়িতে ছিল না। ওর মায়ের কাছেও নিজের আসল পরিচয় গোপন রেখেছে।
কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে অচেনা বন্ধু একের পর এক বাড়িতে হানা দিতে শুরু করেছে তা এখনো অজানা রয়ে গেছে। কোনো বদমতলব থাকলে নিশ্চয়ই ঘরে ঢুকতে চাইতো। লোকেশ সেদিন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য বাস স্টপে এসে দাঁড়িয়েছে। সামনে দেখতে পেল সেদিনের সেই লোকটাকে। এখনো কি ঠিকানা খুঁজে বেড়াচ্ছে? ও তো একবারও এদিকে তাকাচ্ছে না। লোকেশ ওর দৃষ্টি আকর্ষণ করার তেমন কোনো উপায় অবলম্বন করার কথা সেই মুহূর্তে ভাবতে পারল না। তবে কি ও দেখেও না দেখার ভান করে আছে। লোকেশ পাশে গিয়ে দাঁড়িয়ে দেখল সেদিনের মতো হাতে এক টুকরো কাগজ রয়েছে আর মনোযোগের সঙ্গে কি যেন দেখছে। লোকেশের ইচ্ছা হচ্ছিল হাত থেকে কাগজের টুকরোটা কেড়ে নেবে, কিন্তু পারেনি। কেউ যদি উপেক্ষা করতে চায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়তো ঠিক হবে না। লোকেশ বাসে উঠল না ইচ্ছে করেই, একটা বাস ছেড়ে দিয়েছে, তাই আবার ওকে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। লোকটা যেন মুচকি হাসল। লোকেশের রাগে সারা শরীর জ্বলছে। এইভাবে বিদ্রুপ করার অর্থ কি? তবু প্রতিবাদ করতে পারল না লোকেশ। একটা ট্যাক্সি এসে থামলো বাস স্টপে, যদি কোনো যাত্রী পাওয়া যায়। লোকটা উঠে গেল ট্যাক্সিতে। তাহলে বাসের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল কেন? নাকি লোকেশের উপস্থিতি এড়াতেই ট্যাক্সিতে উঠতে বাধ্য হলো? লোকেশ সেদিনের পর আরও বেশ কয়েকবার লোকটাকে দেখতে পেয়েছে, কখনো বাস স্টপে, কখনো অফিস ছুটির পর ঘরের দিকে ছুটন্ত মানুষের ভিড়ে, আবার কখনো ময়দানের বেঞ্চিতে একা বসে, কিন্তু একবারও কথা হয়নি। রবিবার লোকেশ সারাদিনই বাড়ি থাকে, খুব প্রয়োজন ছাড়া কারোর বাড়িতে যায় না। আসলে ছুটির দিনে ওকে আলসেমিতে পেয়ে বসে, নিজের ইচ্ছা মতো সময়টাকে ব্যবহার করে। সন্ধ্যের দিকে বিমান এসে হাজির। ওর বাড়িতেই সেদিন সুব্রতকে নিয়ে আড্ডা বসেছিল। বিমানকে দেখে লোকেশ নিশ্চয়ই কোনো অদ্ভুত সংবাদ শোনাতে আজও এসেছে। বিমান কিছু বলার আগেই লোকেশ বলল, তোকে বোধহয় কাপা কাপা অক্ষরে এক টুকরো কাগজে ঠিকানা দেখিয়ে কেউ বলেছে আমি এখানে কিভাবে যাব। বিমান বলল, তুইও দেখেছিস লোকটাকে? তো ব্যাপারটাকে আমার খুবই রহস্যময় বলে মনে হলো কেন জানিস? ও যে ঠিকানাটা আমাকে দেখিয়েছে সেটা আমারই বাড়ির, কিন্তু লোকটাকে আমি চিনি না। ওই ঠিকানাটা ওকে কে দিয়েছে ও কিছুতেই বলতে চাইলো না। ওই বাড়িতে গিয়ে কার সঙ্গে দেখা করবে, কোন উদ্দেশ্যে দেখা করবে, সে সম্পর্কেও কিছুই জানতে পারিনি। লোকটা কিছুতেই মুখ খুলল না। আমি বুঝতে পারছি না ওকে আমার বাড়ির ঠিকানা লিখে দিয়েছে কে। তোর বাড়িতে স্কুলের বন্ধুর পরিচয় নিয়ে কেউ গিয়ে হাজির হয়নি তো? অশোকের বাড়িতে গেছিল, আমার বাড়িতেও কেউ হয়তো যাবে। তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই, যদি না সে কোনো অঘটন ঘটায়। আমার একটাই দুর্ভাবনা, আমাদের অপরিচিত এই লোকটাকে কে ঠিকানা লিখে দিয়েছে। যেই লিখুক তার উদ্দেশ্য যে মহৎ নয় তা আমি বুঝতে পারছি। এই অবস্থায় আমার মনে হয় পুলিশের সাহায্য নেওয়া খুবই প্রয়োজন। বিমান পুরোপুরি একমত। একটা অচেনা লোক সবাইকে ব্যতিব্যস্ত করে তুলবে, কতদিন তা মেনে নেওয়া সম্ভব? আর এখন গুরুত্ব না দিলে হয়তো এমন অবস্থার সৃষ্টি হবে যখন প্রাণ বাঁচানোই কঠিন হয়ে পড়বে। দিনকাল ভালো না, কে কোন মতলব নিয়ে ঘুরে বেড়াচ্ছে বোঝা খুবই মুশকিল। থানায় ঢুকতে যাওয়ার আগে লোকেশই প্রথম দেখতে পেল লোকটাকে। বিমানকে ইশারা করলো ওদিকে তাকাতে। এবার আরও একটা আশ্চর্য ব্যাপার লোকেশের নজরে পড়ল। একই পোশাক পরে আছে, যতবারই দেখেছে পোশাকের কোনো পরিবর্তন নেই, আর চোখে কালো চশমা। এখন তো রোদের তীব্রতা নেই, তবুও কালো চশমা কেন পড়ে আছে? কেউ যাতে সহজে চিনতে না পারে। দাড়ি গোঁফের জঙ্গল ও কালো চশমার আড়াল সরিয়ে আসল চেহারা খুঁজে পাওয়াই মুশকিল। লোকটা দ্রুত কাছে এসে বলল, থানায় গিয়ে লাভ কি? আমাকে কেউ ধরতে পারবে না। লোকেশ প্রত্যুত্তর না দিয়ে থানায় ঢুকে গেল। বিমান বলল, আমরা যে থানায় আসছি এ খবর ওকে জানালো কে? তবে কি ও আমাদের বাড়ি থেকে বেরোনোর পর থেকেই অনুসরণ করছে? থানার সেকেন্ড অফিসার প্রত্যুষবাবুর সঙ্গে লোকেশের সামান্য পরিচয় ছিল।
সেই পরিচয়ের সদ্ব্যবহার করতে চাইল লোকেশ। প্রত্যুষবাবু কিঞ্চিত বিস্ময় প্রকাশ করে বললেন, কি ব্যাপার, আপনি হঠাৎ আমার কাছে এসেছেন? লোকেশ প্রত্যুষবাবুকে বলল, আপনি এখনই একজন কনস্টেবলকে গেটের কাছে পাঠান। ওখানে কালো চশমা পরা কেউ দাঁড়িয়ে আছে কিনা দেখুন তো। উদ্বিগ্ন লোকেশকে স্থির হয়ে বসার জন্য অনুরোধ জানিয়ে তিনি বললেন, আপনাকে যে অনুসরণ করে এখানে এসেছে, সে কি এখনো ওখানে দাঁড়িয়ে থাকবে বলে আপনি মনে করছেন? ও কখন সটকে পড়েছে? আমাকে বলুন তো, কি ঘটেছে, দেখি আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। লোকেশ আর বিমানের কাছ থেকে পুরো ঘটনা শুনলেন। 3টি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তিনি সেটাই খুঁজতে চাইলেন। প্রত্যুষবাবু জিজ্ঞাসা করলেন, আপনাদের বন্ধু কি আমেরিকায় ফিরে গেছেন? বিমান বলল, ও তো চলে গেছে প্রায় 1 সপ্তাহ হলো। আপনি কি সন্দেহ করছেন ও এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে? সন্দেহ করছি না বললে একেবারে ভুল বলা হবে। এই ঘটনার সূত্রপাত কিন্তু আপনাদের বন্ধু আমেরিকা থেকে আসার পর। এমনও হতে পারে অন্য কোনো ব্যক্তি আপনাদের বন্ধু সেজে কোনো মতলবে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য মতলবটা কি ধরনের হতে পারে আমি ঠিক বুঝতে পারছি না। আপনার বন্ধুর চেহারার বর্ণনা দিয়ে যান, আমি আমাদের আর্টিস্টকে দিয়ে ছবি আঁকিয়ে নেব, তারপর খুঁজবো, দেখি কোথায় ওকে পাওয়া যায়। লোকেশ বলল, আপনি তো আমার বন্ধুকেই অপরাধী সাব্যস্ত করে ফেলেছেন। এখনো আমি তাকে অপরাধী বলতে পারছি না, তবে আমাকে তো শুরু করতে হবে, তাই ওখান থেকেই অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছি। থানা থেকে বেরিয়ে সতর্ক দৃষ্টিতে চারিদিকে তাকালো দুজন। অতর্কিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা। সেই লোকটা কোথাও নেই। বাড়ি ফিরতে পেরেছে দুজনে, পথে কোনো বিপদ ঘটেনি। এমন উটকো অশান্তি কেন যে হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল? কবে যে এর হাত থেকে রেহাই পাওয়া যাবে? লোকেশ বাড়ি থেকে বেরোলেই কেমন যেন স্বাভাবিকতা হারিয়ে ফেলে। এদিক ওদিক তাকায় ভয় ভয়। প্রতি মুহূর্তেই মনে হয় এই বুঝি সেই লোকটা সামনে এসে দাঁড়ালো, আর পুলিশকে জানানোর জন্য অভিযুক্ত করে প্রতিশোধ নিতে হাতে উদ্ধত রিভলভার। রাত 10টা নাগাদ বিমানের ফোন এলো। বিমানের উত্তেজিত কণ্ঠস্বর, আমি আজ সন্ধ্যে 6টা নাগাদ সুব্রতকে গড়িয়াহাটের মোড়ে দেখেছি। সে তখন অত্যন্ত ব্যস্ত হয়ে গোল পার্কের দিকে হেঁটে যাচ্ছে। আমি ওকে কত ডাকলাম, ও সাড়াই দিল না। তুই তুই প্রত্যুষবাবুকে জানিয়ে দে, সুব্রত কলকাতাতেই আছে। এ কি করে সম্ভব? তুই তো এয়ারপোর্টে গিয়েছিলি ওকে সি অফ করতে। ও আমেরিকায় পৌঁছেই আবার চলে এসেছে। তুই বোধহয় সুব্রতর মতো চেহারার অন্য কাউকে দেখেছিস। বিমান পুরোপুরি নিঃসন্দেহ ও সুব্রত ছাড়া আর কেউ নয়। কিন্তু লোকেশকে কিভাবে বোঝাবে যে ও সুব্রত ছাড়া অন্য কাউকে দেখেনি? বিমান বলল, ঠিক আছে, তুই যখন আমার কথা বিশ্বাস করতে পারছিস না, আমি এ ব্যাপারে তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। বিমান টেলিফোনে কথা বন্ধ করলেও লোকেশের মনে দ্বিধার বীজ রোপণ করতে পেরেছে। বিমানের সঙ্গে সুব্রতর ঘনিষ্ঠতা বেশি। ও ভুল দেখেছে, একথা মেনে নেওয়া যায় না। কিন্তু সুব্রত আবার কেন ফিরে এসেছে? ও কেন বিমানের ডাকে সাড়া দেয়নি? এই দুটো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে কি? রাত 12টা। লোকেশ শুতে যাওয়ার কথা ভাবছিল, কিন্তু চোখে ঘুম নেই। জানলার সামনে দাঁড়িয়ে রাতের রাস্তা দেখছে। মাঝে মাঝে 2-1টা গাড়ি তীব্র গতিতে চোখের আড়ালে চলে যাচ্ছে। পথে লোক নেই বললেই চলে। একটা লোক চলতে চলতে থমকে দাঁড়িয়ে লোকেশের দিকে তাকালো। আরে, এ তো সেই লোকটা। এত রাতে এদিকে এসেছে কেন? এবার কি এই বাড়ির ঠিকানা জোগাড় করেছে? লোকেশ ওর দৃষ্টি এড়াতে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল। বুক আতঙ্কে কাঁপছে। এত রাতে যে ঠিকানা হাতে পথে পথে ঘুরে বেড়াতে পারে, সে কি সাধারণ মানুষ হতে পারে? কেমন এক অস্বস্তি বোধ লোকেশকে অস্থির করে তুলেছে। বিছানায় শুয়ে পড়ল। এবার ওকে ঘুমাতে হবে। পরদিন সকালে কাগজ পড়তে পড়তে দ্বিতীয় পাতায় এক শোক সংবাদ দেখে চমকে উঠল লোকেশ। সুব্রতর ছবি, তার নিচে লেখা রয়েছে জন্ম ও মৃত্যুর তারিখ। তারপর লেখা, বিশ্ব বাণিজ্য কেন্দ্রে আকস্মিক দুর্ঘটনায় তোমার মৃত্যুতে আমরা শোকাহত। তুমি যেখানেই থাকো সুখে থাকো। লোকেশের কাছে যে ঘটনা ছিল অজানা রহস্যে ঢাকা,
তাই আজ পুরোপুরি স্পষ্ট হয়ে উঠল। সুব্রতর মৃত্যু ওকে হতাশায় আচ্ছন্ন করে দিল। চোখে জল, তাই সুব্রতর ছবিটা ঝাপসা হয়ে গেল। লোকেশ এখন চাইছে সেই লোকটা ঠিকানা লেখা কাগজ হাতে তার সামনে এসে দাঁড়াক। আর হয়তো তাকে কোনোদিনই দেখতে পাবে না লোকেশ। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।